মধু, মধুর, মাধুর্য, মধুময়, মধুমাস, মধু পূর্ণিমা, মধুচন্দ্রিমা, মধুপুর, মধুসূদন, মধুমালতী, মধুকর। কি দারুণ সব নাম, কি দারুণ অনুভূতি। কথার মধ্যেও তো মধু থাকে, তাই না? কিন্তু মধু নিয়ে দারুণ সব অনুভূতিও আবার কষ্টের অনুভূতিতে পরিণত হতে একটুও সময় লাগে না যখন হুল ফোটাতে আসে মৌমাছি। আপনার অজান্তেই কেউ আপনাকে হুল ফুটিয়ে যাচ্ছে, কিন্তু আপনি আপাতত টের পাচ্ছেন না। কে ফোটাচ্ছে হুল, কিভাবে ফোটাচ্ছে, আজ আমরা সেই হুলেরই সন্ধান করব। আপনারা দেখছেন ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। ফুড ইনসাইড, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি মঞ্জুরুল করিম, আর আমার সাথে আজ আছেন পুষ্টিবিদ জান্নাতুন নূর নাইমা। আমরা আজ মধু নিয়ে মধুর মধুর কথা বলতে চাই। আসলে কি এই আলোচনাটা কি শেষ পর্যন্ত মধুরই থাকবে নাকি অম্ল মধুর হতে পারে? হোপসো যে মধুরই হবে, যেহেতু আমরা মধু নিয়ে স্টার্ট করছি। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হলো যে যখন কারোর সাথে কোনো কথা কাটাকাটি হয় বা কারো কথা পছন্দ না হয় আমাদের, তখন আমরা বলি যে জন্মের সময় রাগ করে অনেকে বলে মনে হয় মুখে মধু দেয়নি। এই জন্মের সময় মুখে মধু দেওয়ার ব্যাপারটা আসলে কি? তো ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা সাধারণত জানি যে 6 মাস পর্যন্ত একটা বাচ্চা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে থাকে। যদি কারো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের প্রবলেম হয়, সেক্ষেত্রে হয়তো বা সে একটা ফর্মুলা মিল্ক খেতে পারে, বাট মধু যে সে হজম করবে একটা বেবি বা জন্মের পরপরই, সেটা কিন্তু তার সেই ক্ষমতা কিন্তু তখনও হয় না। আমাদের যে মেটাবলিজম সিস্টেম কিন্তু তখনও অ্যাপ্রোপ্রিয়েট থাকে না। তো যার কারণে 1 বছর পর্যন্ত মুখে কোনো মধু না দেওয়াই ভালো, মানে দেওয়াই উচিত না। তার মানে মধু দিলেই বা মধু খাওয়ালেই যে একটা মানুষের কথা সুন্দর মিষ্টি মধুর মতো হবে সেটা এক্স্যাক্টলি তা নয়। সেটা বলতে চাই। আসলে মধু জিনিসটা কি, এর মধ্যে কি কি গুণাগুণ থাকে? অ্যাকচুয়ালি মধুকে আমরা বলি এটা একটা চিনিরই এক ধরনের অংশ। মধু তো এক ধরনের মিষ্টি একটা জিনিস, এক ধরনের তরল পদার্থ, থিকনেস থাকে। তো মধু আসলে সবাই একটু বেশি পছন্দ করে কেন? অনেকের ধারণা যে মধুর খেলে অনেক ধরনের বেনিফিটস রয়েছে। তাছাড়া মধুর মধ্যে কিছু কিছু ট্রেস এলিমেন্টে আপনার মিনারেলস থাকে, যার কারণে মধুটা খুব ভালো হতে পারে, বাট সেটা যদি কেউ ইন মডারেশন ইউজ করে। এমন না যে ইচ্ছা মতো মধু খেলাম তাহলে কিন্তু কোনো বেনিফিটেড হওয়া যায় না। যদি মডারেশনে কেউ খায় তাহলে কিন্তু মধুটা অনেক ভালো কাজ করে তার জন্য। আপনি বলছেন যে চিনির একটা উপাদান থাকে মধুর মধ্যে। কেউ যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে, আমার সামর্থ্য আছে, আমি চিনি না খেয়ে মধুই খাবো, বিষয়টা আসলে কেমন হতে পারে? যদি কেউ মধু ইউজ করতে চায়, একটু কম পরিমাণে ইউজ করলেও সে অনেকখানি ক্যালোরি পাবে এবং অনেকখানি মিষ্টি পাবে। কেউ যদি বিকল্প হিসাবে ইউজ করতে চায় করতে পারে, তবে সেটা আমি যেটা ফার্স্টেও বললাম যে ইন মডারেশনে যদি সে ইউজ করে তাহলে সে বেনিফিটেড হবে। বাট যদি সে এটার অনেক বেশি পরিমাণে ইউজ করে ফেলে তাহলে তো একটা সাইড এফেক্ট থেকেই যায়। আপনারা পুষ্টিবিদ হিসেবে কখন মানুষকে মধু সাজেস্ট করেন? আসলে দেখা যায় কি, একটু ঠান্ডা কাশিতে, অনেক সময় বার্নের পেশেন্টদের ক্ষেত্রে মধুর কিন্তু একটা গুণাগুণ থাকে যেটা বার্নের ওই জায়গাটায় লাগালে কিন্তু ভালো কাজ করে। সো কিছু কিছু ক্ষেত্রে মধু আপনার মেডিসিন হিসাবে কিছুটা সহায়ক হতে পারে, বাট তার মানে এই না যে মধু ফুললি সাপোর্ট করে, বাট অলওয়েজ না, মাঝে মাঝে ইউজ করে। তার মানে মধুর কিছু ঔষধি গুণও আছে, কিন্তু আমরা ওয়াইডলি যেভাবে বিশ্বাস করি যে মধু হচ্ছে যে সর্বরোগের ক্ষেত্রেই একটা সাপোর্টিভ এলিমেন্ট হিসেবে আসতে পারে, সেটা এরকম না। না, অ্যাকচুয়ালি এটা তো কখনোই হয় না, কারণ যে কোনো একটা জিনিসের মধ্যে তো আপনি সব ধরনের প্রপার্টিস পাবেন না। মধু কিছুটা ক্ষেত্রে সাপোর্টিভ হিসেবে কাজ করে, যেহেতু এটার ক্যালোরি বেশি থাকে। সো কিছু কিছু পেশেন্টদের জন্য বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা আমরা মানা করে থাকি, বাট যাদের কোনো কমপ্লিকেশন থাকে না তারা হয়তো বা কিছুটা পরিমাণে ব্যবহার করে। তার মানে আমরা মধুর মধুর কথা বলার জন্য কথা শুরু করেছিলাম, কিন্তু বোঝা যাচ্ছে যে এটারও অতিরিক্ত ব্যবহার বা প্রাসঙ্গিক না হলে সেটা অম্ল হয়ে যেতে পারে। আচ্ছা, একটা জিনিস বলেন তো, সেটা হলো যে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে মধুটা, বা যাদের আন্ডার ওয়েট আছে, ওজন কম আছে, অনেকে হয়তো সাজেস্ট করে মধু খাও তাহলে ঠিক হয়ে যাবে। এই বিষয়গুলো আপনারা সায়েন্টিফিক বা মেডিকেল সায়েন্সের জায়গা থেকে বা পুষ্টির জায়গা থেকে কিভাবে এটা বলেন? খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আমরা তো আসলে যখন পেশেন্টের কাছ থেকে এই ধরনের কোয়েশ্চেন পাই, ডায়াবেটিক পেশেন্টকে যখন আমরা বলি যে না আপনারা একটু সুগার অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তখন তারা বলে কি একটু কি মধু খেতে পারবো? সো এটা আসলে
আসলে সবারই মনের কথা, আই থিঙ্ক আপনি যেটা করে ফেলেছেন। অ্যাকচুয়ালি যেটা আমি একটু আগেও বললাম যে মধুর ক্যালোরি কিন্তু বেশি, বাট ডায়াবেটিক পেশেন্ট কখন সেটা খেতে পারবে? যদি তার সুগার লেভেল বা ব্লাড সুগার যদি তার কন্ট্রোলে থাকে, তাহলে সে একটুখানি হয়তো বা ইউজ করতে পারলো আদার্স অন্যান্য কিছুর পরিবর্তে। বাট এমন যদি হয় কোনো আনকন্ট্রোলড ডায়াবেটিক পেশেন্ট, সে মধু খেতে চাচ্ছে বা চিনি খেতে চাচ্ছে, তখন তো আসলে তার সেটা না খাওয়াই ভালো। আর ওজনের ব্যাপারটা, যেহেতু এর ক্যালোরি অনেকটাই বেশি, সো আন্ডারওয়েট যে পেশেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। ওভারওয়েট বা ওবেসিটিতে আছে তাদের ক্ষেত্রে আসলে অ্যাভয়েড করাই ভালো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মধু সম্পর্কে আমাদের যে ধারণা, আমরা যে নিজেদের ভিতরে যে মধু সম্পর্কে ধারণা পোষণ করি, সেটাও যদি নিয়ন্ত্রিত না হয় তাহলেও আসলে এটা ব্যাকফায়ার করতে পারে, এক্স্যাক্টলি। মানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ এটার যেহেতু সব কিছুর একটা সাইড ইফেক্টসও রয়েছে, বেনিফিটসও রয়েছে। আপনি বেনিফিটসটাকে বেনিফিট হিসেবেই নিতে হবে। এক্সেস কোনো কিছুই তো আসলে ভালো না, এবং সবসময় ন্যাচারাল জিনিসটাই ভালো। সো আপনি যদি ন্যাচারালি অন্য কোনো কিছুর পরিবর্তে একটুখানি ইউজ করেন বা মাঝে মাঝে আপনি খান, তাহলে কিন্তু খুব একটা বেশি আপনার প্রবলেম হবে না, আপনি বেনিফিটেডই বেশি হবেন। মধুর ব্যাপারটা তো আমরা ন্যাচারালি ধরে নিই, এখানে মধু কি ন্যাচারালের বাইরে কোনো কিছু হতে পারে? অ্যাকচুয়ালি ন্যাচারাল তো সবসময় আমরা পাই না। যেটা আমরা তো আসলে কি জানি যে মৌচাক থেকে, মৌমাছির মাধ্যমে আমরা ওই জিনিসটা সংগ্রহ করি। তো যেটা হচ্ছে কি, এটা তো আসলে আমাদের কাছে যখন আসে, আমাদের কাছে যখন পৌঁছায়, তখন কিন্তু সেটা কাইন্ড অফ প্রসেসড হয়েই আসে। তো কিছু কিছু ক্ষেত্রে অনেকেই দাবি করে যে না, তারা হয়তো বা কম প্রসেসড করেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে না, অনেকে বলে যে না, এটা অনেকখানি প্রসেসড, এবং অনেক সময় দেখা যায় কালার দেখে বোঝা যায় যে এটা কতখানি প্রসেসড বা প্রসেসড না। তো ন্যাচারাল আসলে ওভাবে আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, বাট ন্যাচারালেরও কিছু ব্যাপার আছে, কারণ এখানে কিছু ব্যাকটেরিয়ালের ব্যাপার আছে, কিছু অ্যালার্জির ব্যাপার আছে। সো কিছুটা প্রসেসড হয়ে খাওয়াটাই ভালো, এবং যখন আমাদের কাছে পৌঁছায়, আমাদের সাধারণ মানুষের কাছে বা আমার আপনার কাছে, সেটা কিন্তু খানিকটা প্রসেসড হয়ে আসে। বাট এখানে ব্যাপারটা হচ্ছে সেটা কতখানি অথেন্টিক আমরা খাচ্ছি, কতখানি আর্টিফিশিয়াল খাচ্ছি, বা এক্স্যাক্ট জিনিসটাকে আমরা খাচ্ছি কিনা। এখন যদি এমন হয় যে আমরা মধু খাচ্ছি, মধুর হয়তো বা বেনিফিটের কথা চিন্তা করে, বাট সেটার মধ্যে দেখা যাচ্ছে যে এক্সট্রা করে কালার ইউজ করা হচ্ছে, বা এক্সট্রা করে কেমিক্যাল ইউজ করা হচ্ছে, বা প্রিজারভেশনের জন্য হয়তো বা আরও কিছু এক্সট্রা করে প্রিজারভেটিভ ইউজ করা হচ্ছে, তাহলে তো আসলে সেটা আমাদের জন্য একটু ক্ষতিকর হতে পারে। আমরা কখনো কখনো রাস্তাঘাটে মানুষকে বালতিতে করে মধু বিক্রি করতে দেখি, এবং সেখানে মধুর যে এটা অথেন্টিক এবং অরিজিনাল সেটা বোঝানোর জন্য কিন্তু মৌচাকটা পর্যন্ত নিয়ে আসা হয়, এবং অভিযোগ আছে যে অনেকেই মধু কিনে সেখানে পরে চিনির মতো টেস্ট পেয়েছে। মধু মধুর হবে, মিষ্টি হবে, এটা প্রমাণ করার জন্য বা এই বিশ্বাসটা তৈরি করার জন্য কি তার মধ্যে চিনি মেশানো হয়ে যেতে পারে কখনো? এখানে তো আসলে যে কেউ চাইলেই যে কোনো কিছুর মধ্যে ভেজাল জিনিসটা ঢুকিয়ে ফেলতে পারে। তো এটা আসলে এথিক্সের ব্যাপার, যে আমি কি এক্সট্রা করে আর্টিফিশিয়াল সুগার মেশাচ্ছি কিনা, বা কালার মেশাচ্ছি কিনা, বা আমি কি আর্টিফিশিয়াল করে কোনো সিরাপ মেশাচ্ছি কিনা। ফুলের মধু, তারপরে লিচুর মধু, বিভিন্ন ধরনের মধু আসা শুরু করলো। এই যে চাষবাস হচ্ছে, এবং সেখানে যদি খাবার নিয়ে, খাদ্য নিয়ে আমরা কনসিয়াস থাকি, তাহলে আমরা তো এটাও কেউ কেউ প্রশ্ন করতে পারে যে এই মৌমাছিগুলো যেখান থেকে মধু আহরণ করছে, সেগুলোতেও তো বিভিন্ন ধরনের কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করা হয়। যে চাক থেকে যে মধুটা আমরা সংগ্রহ করব, সেটাও কি আসলে ন্যাচারাল থাকলো? এক্স্যাক্টলি। আমরা আসলে যে কোনো চাষ করি না কেন, রাসায়নিক সার বা কীটনাশক তো একটু ইউজ করতেই হয়। এটা যখন আমরা গণপর্যায়ে যখন আমরা এটা তৈরি করি, কিন্তু এমন যদি হয় যে না, আমরা আমাদের ইচ্ছা মতো ইউজ করছি, বা আমরা জানি না যে কতটুকু কীটনাশক ইউজ করছি বা কতটুকু রাসায়নিক সার আমরা ইউজ করছি। ইদানিং সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা বিভিন্ন জায়গায় ঢুকলেই আমরা দেখি যে মধুর বিজ্ঞাপন, এবং মধু যেহেতু মানুষের একটা নিয়মিত ব্যবহারের একটা পণ্য হয়ে গেছে, বিভিন্ন সময় তো আসলে বিভিন্ন গুণাগুণের কারণে একটা ট্রেন্ডি বিষয় চলে আসে। তো সেই জায়গা থেকে আমরা দেখি যে মধুর বিজ্ঞাপন দেখি অনেক সবাই ক্লেম করছে তাদের মধুটাই হচ্ছে বেস্ট, মধু হচ্ছে বেস্ট, এবং সুন্দরবনকে তো এখন আমরা ন্যাচারাল জায়গা থেকে একেবারে আনটাচড মনে করি। তো সুন্দরবন থেকে যদি মধু সংগ্রহ করা হয়, তাহলে নিশ্চয়ই এটা ন্যাচারাল প্লাস। সেটাও কি আসলে পুরোপুরি ভরসা রাখতে চাই? আসলে ভরসা যারা ক্লেম করছে, তারা যদি প্রিজারভেশনটা ওইভাবে মেনটেন না করে, তারা যদি প্রসেসড করার ব্যাপারটা যদি ওভাবে মেনটেন না করে, কারণ মধু যখন আমাদের হাতে আসে, জার পর্যন্ত অনেকগুলো ধাপে ধাপে কিন্তু আসে। সো আমরা কিন্তু প্রতিটা ধাপ দেখতে পাচ্ছি না। অনেকেরই ল্যাব টেস্টের কথা বলে থাকে।
এখন প্রত্যেকের পক্ষে কি আসলে ল্যাব টেস্ট করা সম্ভব? যদি আসলে এটা তো উচিত যে সব কিছুর একটা ল্যাব টেস্ট থাকবে, সব কিছুর এক্স্যাক্ট সব কিছু লেখা থাকবে, এবং যে ফুড যারটা তারা ইউজ করছে সেটাও ফুড গ্রেড কিনা সব কিছুর একটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা অনুমোদন থাকবে। যদি সেটা হয় তাহলে তো আমরা অনেকটাই সেফ হয়ে গেলাম। আমরা অনলাইনে ফুড কিনছি, কিন্তু তাদের তো আসলে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নেই যে এখানে স্টোর আছে, এখানে বিএসটিআই বলেন বা যারা কর্তৃপক্ষ আছে তারা গিয়ে ল্যাব টেস্ট করে তাদের স্যাম্পলিং নিয়ে সেটা করতে পারে। সরিষার ভিতর ভূতের মতো হয়ে গেল, সেটা এরকম না? এক্স্যাক্টলি, তা তো আছেই মধুর ভিতরে, যেহেতু তারা আসলে ল্যাব টেস্ট ওভাবে কিন্তু হচ্ছে না আমাদের দেশে। সো আমাদেরকে আসলে ল্যাব টেস্টের ব্যাপারটা বাড়াতে হবে, কতটুকু কালার মেশানো হচ্ছে বা কতখানি ট্রেস এলিমেন্টসগুলো রয়েছে সব কিছু যদি লেবেল করা থাকে না, তাহলে কিন্তু আমরা অনেকটাই সেফ থাকতে পারি, যেটা বাইরের দেশে মেনটেন করা এত হচ্ছে। সন্দেহ যখন, তখন তো জানতে ইচ্ছে করে যদি আমরা এরকম আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্ট অনেক বেশি হয়ে থাকে, আর্টিফিশিয়ালি এটা টেস্ট মধুর মতো করা হয়, অনেক সিরাপ ইউজ করা হয়, তাহলে আমাদের শরীরের স্বাস্থ্যের উপর আসলে কী ধরনের প্রভাব? যদি বেশি পরিমাণে আপনি গ্রহণ করেন, আপনার ব্লাড সুগার আনকন্ট্রোল হতে পারে, আপনার ক্যালোরি বেশি ইনটেক হয়ে যেতে পারে, এছাড়া অ্যালার্জির একটা ব্যাপার থাকে। আর তাছাড়া যেহেতু খুবই অল্প পরিমাণে এখানে মিনারেলস পাওয়া যায়, খুব যে বেশি আমরা বেনিফিটেড হই তাও কিন্তু না। মধুটা একটু কম প্রসেসড, এবং আমরা সবাই মধু বলতেই কিন্তু সবাই এত কিছু কিন্তু চিন্তা করে না যে এর মধ্যে আর্টিফিশিয়াল জিনিস ইউজ করা হচ্ছে। সবাই চিন্তা করে এটা একটা ন্যাচারাল সোর্স, এটা মৌমাছি থেকে এসেছে, এটার মধ্যে কিছুটা মিনারেলস রয়েছে এবং এটা খেলে আমি একটুখানি বেনিফিটেড হব। সো সবাই কিন্তু এই চিন্তা করেই খায়। অন্যান্য প্রসেসড খাবারের চেয়ে যদি এটাকে সিলেক্ট করে তখন সে কিছুটা বেনিফিটেড হতে পারে। আচ্ছা, একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যখন আমরা বাজার থেকে, দোকান থেকে, সুপার শপ থেকে, অনলাইন থেকে মধু কিনি, তখন আসলে কোন কোন বিষয় দেখে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে ম্যাক্সিমাম মধু আছে বা এটা ভেজাল মধু নয়? ওই যে যদি আমাদের লেবেলিংয়ে ইনগ্রেডিয়েন্টসগুলো উল্লেখ থাকে, যদি ওখানে কবে উৎপন্ন হয়েছে, কতদিন পর্যন্ত এটার মেয়াদ রয়েছে, এবং এটার সোর্সটা আসলে কি, কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, বা অ্যাকচুয়ালি কারা এটা করছে, তারা রেনাউন্ড কিনা, প্যাকেজিংটা কেমন হয়েছে। আমরা তো কিন্তু জার দেখলেও আমরা অনেক সময় আইডিয়া করতে পারি যে এটার প্যাকেজিংটা কেমন, এটা কি ভালো কোয়ালিটি মেনটেন করছে নাকি নর্মাল কোয়ালিটি মেনটেন করছে। সো এই ইনগ্রেডিয়েন্টস সবগুলো লেবেল, জার, এভরিথিং চেক করেই যদি আমরা কিনি, মোটামুটি কিছুটা হলো বেটার কিছু আমরা পেতে পারি। তাহলে একেবারে ভেজাল মধু কিনছি কিনা সেটা কিভাবে বোঝা যায়? অ্যাকচুয়ালি অনেকেই বলে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেটাতে দেখা যায় যে ভেজাল মধু চেনা যায়, বাট এগুলোর না ওই ধরনের কোনো বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক কোনো এক্সপ্লানেশন কিন্তু নেই। বাট তারপরেও কিছু কিছু মানুষ ঘরোয়াভাবে একটু চেক করে, আগুনের মাধ্যমে, পানির মাধ্যমে বা ফ্রিজে রাখার মাধ্যমে তারা চেক করে। বাট এটা আসলে কতটুকু অথেন্টিক সেটার কোনো ভিত্তি নাই। অবশ্যই যেন কোনো বিশ্বস্ত কোনো ব্র্যান্ড বা বিশ্বস্ত কোনো জায়গা থেকে বা বিশ্বস্ত কোনো সোর্সকে যেন উপর রিলাই করে, তাহলে তারা মোটামুটি আই থিঙ্ক অথেন্টিক কিছু পেতে পারে। জান্নাতুন নূর নাইমা, আপনাকে অনেক ধন্যবাদ। মধুর ভেতরেও যে এত মধুর মধুর কথা আছে, মধুর ভেতরেও যে একটু তিতা বা অম্ল ব্যাপার স্যাপার আছে, এবং যদি আমরা যৌক্তিকভাবে এইসব বিষয়ে নজর না রাখি তাহলে যে এটার একটা খারাপ দিকও তৈরি হতে পারে, এই বিষয়ে আপনি আমাদের যথেষ্ট পরিমাণ তথ্য দিয়েছেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারও খুব ভালো লাগলো, আপনার সাথে অনেকগুলো ইনফরমেশান নিয়ে আমরা ডিসকাস করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ফুড ইনসাইট, খাবারের ভেতরের সত্য উদ্ঘাটন। আজ এ পর্যন্তই। খাবারের ভেতরের সত্য উদ্ঘাটনে ফুড ইনসাইট নিয়ে পরের পর্বে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকুন। ভেজালনাই.com